নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 26শে নভেম্বর 2024-এর আরআরবি এএলপি সিবিটি ওয়ান এর শিফট ওয়ান এর সমস্ত সায়েন্সের প্রশ্নগুলোর সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তো এই সেশনে তোমরা জানতে পারবে কোন টপিক থেকে কি প্রশ্ন এসছে, প্রশ্নগুলোর সহজ ব্যাখ্যা ও সমাধান, পরীক্ষার ডিফিকাল্টি লেভেল কেমন ছিল এবং ভবিষ্যৎ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। তো তুমি যদি আরআরবি এএলপি বা অন্যান্য রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই অ্যানালাইসিস তোমার জন্য খুবই উপকারী হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো এর আগে আমরা কি করেছি না, এই আরআরবি এএলপি সিবিটি ওয়ান এর 2024 সিবিটি ওয়ান এর 25 তারিখের শিফট টু আর শিফট থ্রির কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করেছি। সেইগুলো প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলি তোমরা দেখো, দেখলে কি হবে না, তোমাদের প্রিপারেশন আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে। আচ্ছা, এখানে দেখো, এটা কোশ্চেন নাম্বার কত দেওয়া আছে না, কোশ্চেন নাম্বার 2। আমরা কি করেছি না, এই তোমাদের পরীক্ষাতে যেমন ভাবে কোশ্চেন গুলো, যত নাম্বার কোশ্চেন গুলো যেখানে আছে সেই অনুযায়ী আমরা নাম্বারিং করেছি। ঠিক আছে, আমরা নতুন করে নাম্বারিং দিইনি, যার ফলে কি তোমাদের সুবিধা হবে বুঝতে। বা তোমরা যদি পেপার থেকে দেখতে চাও যে ঠিকঠাক অ্যান্সার কোশ্চেন গুলো আমরা নিয়েছি কিনা, সেটাও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছিল দেখো, হুইচ ইজ দ্য ইন্টারনাল এনার্জি রিজার্ভ ইন প্লান্টস? উদ্ভিদের অভ্যন্তরীণ শক্তির সঞ্চয় কোনটি? গ্লাইকোজেন, স্টার্চ, গ্লুকোজ না সুক্রোজ? কোনটি হবে সেটি আমাদের জানতে চেয়েছে। দেখো কি কি করবো এখানে। উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হয়। খাদ্য কিভাবে তৈরি হয় না, উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হয়। প্রথমে তৈরি হয় কি গ্লুকোজ, কিন্তু উদ্ভিদ কি না গ্লুকোজ আকারে শক্তি সঞ্চয় করতে পারে না। কি করে না, গ্লুকোজের পরিবর্তে সেটি স্টার্চ বানিয়ে সঞ্চয় করে। গ্লুকোজটাকে প্রথমে কি করে না, স্টার্চে কনভার্ট করে নেয়, তারপর সেটিকে তারা সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে গ্লুকোজে কেন করে না, না গ্লুকোজ কি না জলে দ্রবণীয় হয়ে যায়। বেশি গ্লুকোজ জমলে কি হয়ে যাবে না, কোষের অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ বেড়ে যায়। কি বলেছে না, বেশি গ্লুকোজ জমলে কি হয় না, কোষের অসমোসিসের বা প্রেসারের চাপ বাড়ে। ঠিক আছে, অসমোসিক প্রেসার বা অসমোসিস চাপ এটা কি জিনিস। দেখো দুটো, ধরো আমার এখানে লিকুইড আছে, এই একটা লিকুইড ওয়ান আর একটা হচ্ছে লিকুইড টু, এর মধ্যে এইটা একটা আমার মেমব্রেন আছে। ঠিক আছে, বা এটাকে আমরা অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা বলতে পারি। কি অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা। তাহলে কি হবে না, কম ঘনত্বের দ্রবণ, ধরো এটা কি আমার কম ঘনত্ব আর এটা বেশি ঘনত্ব। তা কম ঘনত্বের দ্রবণ থেকে কি হবে, বেশি ঘনত্বের দ্রবণের দিকে জল যেতে চাইবে। তাহলে জল যেতে চাইবে, এই জল যেতে চাইলে এই প্রবাহটাকে থামাতে যে চাপ লাগে সেটাই কি না, অসমেটিক প্রেসার। এই যে জল কি না, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে যাওয়ার জন্য এই যে ঝিল্লি রয়েছে অর্ধবেদ্য পর্দা, এর মধ্যে যে চাপটা প্রয়োগ করবে, সেই চাপটাকে আমরা কি বলি না, অসমেটিক প্রেসার। তো সেই গ্লুকোজ জমলে কি হবে, কোষে সেই অসমেটিক প্রেসার বা চাপ বাড়ে, আর এর ফলে কি হয়, কোষে অতিরিক্ত জল ঢুকে ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, স্টার্চ কেন উপযুক্ত এবার না, স্টার্চ কি জলে অদ্রবণীয়, ফলে কি এটি অসমোটিকের সমস্যা হয় না, বাকি ডাজ নট ডিস্টার্ব অসমোটিক ব্যালেন্স। এটি কি বহু গ্লুকোজ মিলে তৈরি হয়, বড় পলিমার একটা, এর ফলে কি শক্তি সঞ্চয়ের সুবিধা হয়। আচ্ছা, কি প্রয়োজনে আবার সহজে এটিকে গ্লুকোজে ভেঙে শক্তি দেয়। প্রয়োজনে আবার কি না, এই স্টার্চটা ভেঙে গ্লুকোজ হয়, তারপর সেটি আবার শক্তি দেয়। ঠিক আছে, কোষের প্লাস্টিডে কি অ্যামাইলোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা জমা থাকে। তাহলে স্টার্চ কোথায় সঞ্চিত থাকে, পাতাতে অস্থায়ীভাবে। তারপর মূলের মধ্যে সঞ্চিত থাকে, যেমন গাজর, মূলো, এইগুলোর মধ্যে কি মূলের মধ্যে এই স্টার্চ সঞ্চিত থাকে। কাণ্ডের মধ্যে কেমন কি না, আলু কি একটা কাণ্ড, তো সেই কাণ্ডের মধ্যে জমা থাকে বীজের মধ্যে কি, যেমন চাল, গম, এদের কি বীজের মধ্যে এই স্টার্চ সঞ্চিত থাকে। এই রাসায়নিক ধারণা কি না, অনেক গ্লুকোজ যেগুলো যুক্ত হয়ে স্টার্চ বা পলিস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে, আর এটি কি α14 এবং α16 গ্লাইকোসিডিক বন্ধনে এটি যুক্ত হয়। আচ্ছা, কি করে আমরা এই স্টার্চের উপস্থিতি বুঝতে পারবো না, আয়োডিনের দ্রবণ দিলে কি নীল কালো রং হয়ে যায়। আয়োডিনের দ্রবণে এই স্টার্চ যদি আমরা দিই, তাহলে কি হয়ে যায় না, নীল কালো রং হয়ে যায়। সেটির মাধ্যমে আমরা কি বুঝতে পারবো না, স্টার্চের উপস্থিতি, সেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অপশন কি অ্যান্সার হয়ে যাবে কি না, গ্লাইকোজেন, স্টার্চ, গ্লুকোজ, সুক্রোজ। আমাদের অপশন 2 হয়ে যাবে, স্টার্চ আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো আমাদের কেন ঠিক নয় সেটিকে আমরা জানবো এবার। দেখো, গ্লাইকোজেন কি না, এটি কি প্রাণীদের শক্তি সঞ্চয় পদার্থ। গ্লাইকোজেনটা কি প্রাণীদের শক্তি সঞ্চয় পদার্থ। গ্লুকোজ কি না, এটি জলে দ্রবণীয়, আর অসমোসিসের সমস্যা আছে সেজন্য এটি ব্যবহার করা হয় না। আর সুক্রোজ কি, এই ট্রান্সপোর্ট সুগার ইন প্লান্ট, সুগারকে উদ্ভিদের মধ্যে ট্রান্সপোর্ট করে, নট স্টোরেজ ভাবে, মানে সঞ্চিত ভাবে রাখে না। বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, বলেছে
For preparation of which of the following compounds is the chloroalkali process used? নিচের কোন যৌগটি প্রস্তুত করতে ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়া ব্যবহৃত হয়? ঠিক আছে, তো ক্লোরোঅ্যালকালি প্রক্রিয়াটা কি সেটিকে আমরা জানবো। ক্লোরোঅ্যালকালি প্রসেস কি? এই প্রক্রিয়ায় লবণ জল, ঠিক আছে, NaCl দ্রবণ এর তড়িৎ বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, কি করা হয় না, ক্লোরোঅ্যালকালি প্রসেসে কি করা হয়, লবণ জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়। এর ফলে প্রধানত তিনটি পদার্থ উৎপন্ন হয়, কি কি না, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তারপরে কি না ক্লোরিন গ্যাস Cl2, আর কি হয় না আমার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, H2। কি হয়, বিক্রিয়াটা কিভাবে করে না 2NaCl প্লাস 2H2O থেকে কি হচ্ছে 2NaOH প্লাস Cl2 প্লাস H2O। ঠিক আছে, তাহলে কি তিনটি পদার্থ উৎপন্ন কি করে করে না সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH Cl2 ক্লোরিন গ্যাস আর কি করে H2 বা হাইড্রোজেন গ্যাস আমার তৈরি করে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে নিচের কোনটি তৈরি করতে ক্লোরোঅ্যালকালি প্রসেস ব্যবহৃত হয় না NaOH আর Cl2। ঠিক আছে, তাহলে অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমাদের দেখো কি বলেছে না, কি বলেছে, the work done by a constant force of 5 Newton acting on a body is 5 joule। আচ্ছা, একটা কি না কনস্ট্যান্ট ফোর্স 5 নিউটনের একটা ফোর্স একটা বডির উপরে কার্য করছে, কার্য করার ফলে কত করছে না 5 জুল কার্য করছে। the displacement of the body in the direction of applied force, মানে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেই দিকে তার ডিসপ্লেসমেন্ট কত হবে না 5 নিউটন ধ্রুব বল একটি কনস্ট্যান্ট ফোর্স একটি বস্তুর উপর কাজ করে 5 জুল কাজ সম্পন্ন করে, তাহলে বলের দিক বরাবর বস্তুর সরণ কত হবে। ঠিক আছে, আমরা একটা কি সূত্র জানি না ওয়ার্ক ডান বা কার্য সমান কি ডাব্লিউ সমান এফ ইন্টু এস। এফ মানে কি বল আর এস মানে কি আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ক মানে আমার কত কাজ করেছে বলছে 5 জুল কাজ সম্পন্ন করে, তাহলে 5 জুল কাজ সম্পন্ন করে কত বল প্রয়োগ করার ফলে 5 নিউটন, তাহলে 5 নিউটন ইন্টু এস বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এইদিকে এস সমান কি হয়ে যাবে 5/5 সমান কি হয়ে যাবে না 1 মিটার। ঠিক আছে, তাহলে কত ডিসপ্লেসমেন্ট হবে এটার না 1 মিটার। 1 মিটার আমাদের অপশন 3 আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে না 5 সেন্টিমিটার উচ্চতার বস্তুর জন্য উত্তল দর্পণে উৎপন্ন বিবর্ধন 0.2, তাহলে ছবির উচ্চতা কত হবে। ঠিক আছে, তো ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাটা আছে বিবর্ধন বা কি না ম্যাগনিফিকেশন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা আমরা কি জানি না এম সমান হাইট অফ কি না ইমেজ বাই কি না হাইট অফ অবজেক্ট, মানে কি যে ছবি যেটা আছে সেইটার উচ্চতা বাই যে অবজেক্ট বা বস্তুটা আছে সেইটার উচ্চতা। ঠিক আছে, তো আমাদের এখানে ম্যাগনিফিকেশন কত বলে দিয়েছে, ম্যাগনিফিকেশনের বিবর্ধন কত বলে 0.2, তাহলে 0.2 সমান কত আমার ছবির উচ্চতা মানে কি না ইমেজটা হাইট অফ ইমেজ এটা কত আমরা জানি না, তাহলে হাইট অফ ইমেজ আমরা লিখে দিলাম বাই হাইট অফ অবজেক্ট কত না 5 সেন্টিমিটার উচ্চতার বস্তু, তাহলে হাইট অফ অবজেক্ট বা বস্তুর উচ্চতা কত না 5 সেন্টিমিটার বাই 5, তাহলে আমরা কি পাবো হাইট অফ ইমেজ সমান 0.2 গুণিতক 5 সমান কত 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তাহলে কি হয়ে যাবে আমার অপশন 4 1 সেন্টিমিটার অ্যান্সার হয়ে যাবে। তার কি বলেছে উত্তল দর্পণ বস্তুর জন্য ছবির উচ্চতা কত হবে না হাইট অফ ইমেজ বা ছবির উচ্চতা কত হবে আমার 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা কি বলেছে আমরা দেখবো। 16 নম্বর প্রশ্ন কি বলেছে আর ওহম মানের দুটি রোধের জন্য সিরিজ সংযোজনে যুক্ত থাকলে সমতুল্য রোধ কত হবে। দেখো রোধগুলোকে আমরা এই যে রোধ আছে ঠিক আছে রোধগুলোকে দুরকম ভাবে যোগ করা যায়, একটা হচ্ছে আমাদের কি না সিরিজ কানেকশন আর একটা হচ্ছে আমার কি না প্যারালাল কানেকশন। মানে ধরো দুটো আমার রোধ আছে, এইটা ধরো R1 আর এই একটা রোধ আছে এটা কি না R2, এই দুটো রোধকে আমরা দুরকম ভাবে জয়েন করতে পারি। একটা হচ্ছে সিরিজ কানেকশন যেখানে একটার সঙ্গে আর একটা জুড়ে দেবো, এই যে এটা হচ্ছে আমার R1 আর এটা হচ্ছে R2, এই যে যুক্ত করলাম এইটাকে আমরা কি বলছি না এটাকে আমরা বলছি সিরিজ কানেকশন। তাহলে তুল্য রোধ, এইটা হচ্ছে R1 রোধ এটা হচ্ছে R2 রোধ, তাহলে এই দুটো রোধ একসঙ্গে জয়েন করার ফলে যে তুল্য রোধ হবে এই তুল্য রোধটা কত হবে না R ইকুইভ্যালেন্ট সমান কি R1 প্লাস R2, দুটো রোধের যোগফল হয়ে যাবে আমার।
ঠিক আছে। কিন্তু যদি এইখানে আমি, এটা হলো আমার কি সিরিজে, আর একটা কি হয় আমার না প্যারালাল, প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনে কি হয়, এই যে এরকম ভাবে, এটা হচ্ছে আমার R1 আর এটা হচ্ছে আমার R2। ঠিক আছে, তাহলে এই দুটো রোধের এখানে কেমন যুক্ত হলে এখানে তুল্যাঙ্ক রোধ আমার কত হবে না আর ইকুইভ্যালেন্ট এইখানে কত হয়ে যাবে, সূত্রটা কি হয়ে যাবে না 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, তাহলে সিরিজ কানেকশন যদি হয় তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2, আর যদি প্যারালাল কানেকশন হয় তাহলে কি হয়ে যাবে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2। আমার এখানে কি বলেছে, R ওহম মানে দুটি রোধ সিরিজে সংযোজনে যুক্ত করা আছে। কি R ওহম, দুটো একই রোধ, এগুলোর মান কত না R ওহম। ঠিক আছে, দুটো একই ভাবে যুক্ত করা থাকলে সমতুল্য রোধ কত হয়ে যাবে, তো সিরিজের ক্ষেত্রে সমতুল্য রোধ কত R1 প্লাস R2, যেহেতু দুটোর মানই R, তাহলে আমাদের কি হয়ে যাবে R প্লাস R সমান কি 2R। ঠিক আছে, তো 2R ওহম, অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন আমরা দেখবো। দেখো পরের প্রশ্ন কি বলেছে না নিচের এই যে দুটো তোমার স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের বলতে বলেছে। কি বলেছে না প্রথম বক্তৃতা কি বলেছে না ইলেকট্রোম্যাগনেট ইজ এ ডিভাইস ইউজ টু কনভার্ট ম্যাগনেটিক ফিল্ড ইনটু ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেট চৌম্বক ক্ষেত্রকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। আচ্ছা 2 নম্বর আমাদের কি বলেছে না ইলেকট্রোম্যাগনেট ইজ এ ডিভাইস ইউজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইনটু ম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেট যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর করে। দেখো এগুলো জানার আগে আমরা ইলেকট্রোম্যাগনেট সম্বন্ধে জানবো। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেট কি, ELECTROMAGNET। ইলেকট্রোম্যাগনেট, তো ইলেকট্রোম্যাগনেট কি না একটা তারের কুণ্ডলী, ধরো একটা তারের কুণ্ডলীতে যদি বিদ্যুৎ দিলে কি হয়, ধরো এটা একটা লোহার কোর। ঠিক আছে, এটা একটা লোহার কোর, তো এর মধ্যে কি করছি আমি না তারের কুণ্ডলী বা তার জড়িয়ে দিচ্ছি এর মধ্যে। ঠিক আছে, তার জড়িয়ে দিয়ে আমি কি এর মধ্যে দিয়ে আমি কারেন্ট দিচ্ছি। ঠিক আছে, কারেন্ট দেওয়ার ফলে কি হচ্ছে না এই একটা লোহার দণ্ডের মধ্যে আমি যদি এরকম ভাবে তার পেঁচিয়ে নিয়ে তার মধ্যে আমি কারেন্ট দিই, তাহলে কি হয়ে যাবে না এই যে দণ্ডটা আছে, লোহার দণ্ডটা আছে, এটি ম্যাগনেটাইজ হয়ে যাবে। ঠিক আছে, বা চুম্বকের মতন এটি আচরণ করবে। ঠিক আছে, চুম্বকের মতন আচরণ করলে তার ফিল্ড লাইন গুলো কেমন ভাবে হবে, এরকম ভাবে তার ফিল্ড লাইন গুলো হবে, বা চুম্বক ক্ষেত্রটা এরকম ভাবে ছড়িয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে না লোহার তার কি এই লোহার এই দণ্ডটি কি হয় না চৌম্বকে পরিণত হয়। আর যদি বিদ্যুৎ এখানে আই আমরা যদি বন্ধ করে দিই, বা বিদ্যুৎ আমরা বন্ধ করে দিলে কি হবে, বিদ্যুৎ বন্ধ করে দিলে, সরি, এই বিদ্যুৎ এখানে আমরা বন্ধ করে দিলে কি হয়ে যাবে না এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছিল এইটিও কি হবে না আর থাকবে না। এই চৌম্বক ক্ষেত্রটি কি হয়ে যাবে না বন্ধ হয়ে যাবে। যদি আমরা যখন কারেন্ট দেবো তখন এই দণ্ডটি চুম্বকের মতো আচরণ করবে, আর যখন দেবো না তখন সেটি চুম্বকের মতো আচরণ করবে না। তো এটা কি আমরা কি বলি না ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, ইলেকট্রো মানে কি কারেন্ট, কারেন্ট দিয়ে চুম্বক তৈরি করা। ঠিক আছে, তো সেখানে কি ইলেকট্রিক্যাল এনার্জি কি হচ্ছে না চৌম্বক ক্ষেত্রে পরিণত হচ্ছে। আমাদের প্রথম আমার যুক্তিটা কি বলেছে, ইলেকট্রোম্যাগনেট চৌম্বক ক্ষেত্রকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। ভুল এটা, চৌম্বক ক্ষেত্রকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি না, বিদ্যুৎ থেকে বিদ্যুৎ শক্তি দেওয়ার ফলে এই দণ্ডটা কি চুম্বকে পরিণত হচ্ছে। তাহলে অপশন 1 আমাদের ভুল। অপশন 2 বলেছে না ইলেকট্রোম্যাগনেট ইজ এ ডিভাইস ইউজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইনটু ম্যাগনেটিক এনার্জি। যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর করে, করছে না এটা, তাহলে এটিও আমাদের ভুল। তাহলে দুটো উক্তি আমাদের ভুল। কি বলেছে, স্টেটমেন্ট 1 and 2 উভয় সঠিক না, নাইদার স্টেটমেন্ট 1, অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে দেখো কি বলেছে না ইলেকট্রোম্যাগনেট, তাহলে আমাদের কি মনে রাখতে হবে, ইলেকট্রোম্যাগনেট কি করে না বিদ্যুৎ দিলে চুম্বক হয়। আচ্ছা জেনারেটরে কি হয় না জেনারেটরে হয় হচ্ছে তোমার চুম্বক ঘুরলে বিদ্যুৎ তৈরি হয়। এই যে ইলেকট্রোম্যাগনেট যান্ত্রিক শক্তিকে চুম্বক শক্তিতে রূপান্তরিত করে, এটি কি করে না এটি জেনারেটরের কাজ। ঠিক আছে, সরি, এই অপশন 1 আমাদের চুম্বক ক্ষেত্রকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, এটা হচ্ছে আমাদের কিসের কাজ না অপশন 1টা, এটা হচ্ছে জেনারেটরের কাজ। তাহলে জেনারেটর কি করে না চুম্বক ঘোরালে বিদ্যুৎ তৈরি হয়। আর মোটরে কি মনে রাখবে না বিদ্যুৎ দিলে সেটি কি হয় না ঘোরে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো।
দেখো আমাদের 27 নম্বর প্রশ্ন কি বলেছে না ইন হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ রিয়াকশন ইজ দেয়ার অ্যান এক্সচেঞ্জ অফ আয়নস বিটুইন দ্য রিয়াক্টেন্টস, কোন বিক্রিয়ায় বিক্রিয়কদের মধ্যে আয়নের বিনিময় ঘটে। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়া মেনলি কি 4 ধরনের হয়। ঠিক আছে, তো প্রথমটা আমাদের কি কি জানবো, প্রথমে আমরা জেনে নিই। ঠিক আছে, এগুলো সম্বন্ধে জেনে নিই, তারপর আমরা এমসিকিউ এর অ্যান্সার করবো। ঠিক আছে, দেখো প্রথমে 1 নম্বর আমাদের কি 1 নম্বর কি হয় না, কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়ায় কি পদার্থের গঠন বদলে নতুন পদার্থ তৈরি হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা কি বলি না কম্বিনেশন রিয়াকশন, COMBINATION, কম্বিনেশন রিয়াকশন। আচ্ছা, কম্বিনেশন রিয়াকশন কি না, দুই বা ততোধিক পদার্থ মিলে একটি পদার্থ তৈরি হয়। দুই বা ততোধিক, ধরো A প্লাস বি, এইটা একটা পদার্থ, এইটিও একটা পদার্থ। তো এই দুটো পদার্থ মিলে কি তৈরি করছে না একটি নতুন পদার্থ তৈরি করছে AB। ঠিক আছে, যেমন এর উদাহরণ কি হয়ে যাবে না, ধরো 2Mg প্লাস O2, এটা বিক্রিয়া করে কি তৈরি হয়ে যাবে না 2MgO। ঠিক আছে, তাহলে কি না দুটো পদার্থ মিলে কি দুই বা ততোধিক পদার্থ মিলে একটি নতুন পদার্থ তৈরি করে। ঠিক আছে, এটি আমাদের কি হয়ে যাবে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি জোড়া, তাহলে কি কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, 2 নম্বর আমাদের কি হয়ে যাবে, 2 নম্বর আমাদের হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। ঠিক আছে, কি না DECOMPOSITION, ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশনে কি হয় না একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হয়। ধরো AB একটা পদার্থ আছে, সেইটি ভেঙে কি দুটো আমার পদার্থ তৈরি হয় A প্লাস বি। মানে কম্বিনেশনের উল্টোই হচ্ছে আমার কি ডিকম্পোজিশন। তাহলে কম্বিনেশনে কি হচ্ছে এক বা একাধিক পদার্থ জয়েন হয়ে বা যুক্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করছে। আর ডিকম্পোজিশন রিয়াকশনে কি হচ্ছে আমার একটা পদার্থ ভেঙে দুটো আলাদা আলাদা পদার্থ তৈরি করছে। ঠিক আছে, সেটি আমাদের কি হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। এর উদাহরণ কি হয়ে যাবে CaCO3, এটা ভেঙে কি তৈরি করছে না CaO প্লাস CO2। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর আমাদের কি আছে, 3 নম্বর আমাদের হচ্ছে কি সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হয় না একটা যৌগ ভেঙে সরি একটা মৌল কি অন্য মৌলকে যৌগ থেকে সরিয়ে দেয়। ঠিক আছে, ধরো এই যে A প্লাস BC, এই A একটা মৌল, BC একটা মৌল, এইখানে কি করছে না বিক্রিয়া করে কি হচ্ছে না একটা মৌল অন্য মৌলকে সরিয়ে দিচ্ছে। ফলে কি হয়ে যাবে AC প্লাস বি। মানে দেখো এখানে কি ছিল BC থেকে এখানে কিনা B কে সরিয়ে দিচ্ছে। বি কে এ কি করছে না বি কে সরিয়ে দিচ্ছে, বি কে সরিয়ে দিয়ে এ সি এর সঙ্গে জয়েন হয়ে যাচ্ছে, সি এর সঙ্গে জয়েন হয়ে এসি তৈরি করছে আর বি কে আলাদা করে দিচ্ছে। এটাই কি আমাদের সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি থেকে হয় না, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয় মেনলি কি না তেজস্ক্রিয়তা, কি না তেজস্ক্রিয় যেসব মৌল কি বেশি সক্রিয় বা তেজস্ক্রিয়, সেইগুলো কি না কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে দেয়। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই দেখো এইটা হচ্ছে তোমার কি আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ। ঠিক আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজের উপরের দিকে যে মৌলগুলো আছে সেই উপরের দিকের মৌলগুলো কি আর নিচের দিকের মৌলগুলোকে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, মানে এ অবশ্যই কি এখানে এ কাকে রিপ্লেস করেছে, এ রিপ্লেস করেছে কাকে না বি কে রিপ্লেস করেছে। তাহলে বি কে রিপ্লেস করেছে মানে কি এখানে এ হচ্ছে কি আমাদের না এ হচ্ছে আমাদের বেশি সক্রিয় আর বি এর থেকে কি এ বেশি সক্রিয় মৌল। তাহলে এ অবশ্যই কি না এই যে সিরিজ আছে এর উপরের দিকে অবস্থান করেছে, আর বি কি না এর নিচের দিকে আছে। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো কে, ঠিক আছে উপরের দিকে সব দেখা আছে কে না পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপর বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। ঠিক আছে, তারপর হচ্ছে আয়রন, নিকেল, টিন, তারপরে লিড, আর হাইড্রোজেন হচ্ছে কি নিউট্রাল। ঠিক আছে, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে মার্কারি, সিলভার, তারপরে হচ্ছে গোল্ড, প্লাটিনাম। ঠিক আছে, তো এর যদি আমরা একটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। কি না ধরো Zn প্লাস CuSO4, এখান থেকে কি করছে না ZnSO4 প্লাস Cu,
এইখানে দেখো কি হয়েছে, এইখানে দেখো জেড এন কাকে রিপ্লেস করেছে, না সিইউ কে রিপ্লেস করে এই সিইউ এর জায়গায় জেড এন ঢুকে গেছে। তাহলে জেড এন আমার কোথায় আছে দেখো, জেড এন এই দেখো জিঙ্ক আমার এখানে রয়েছে, আর সিইউ কপার আমার কোথায় রয়েছে দেখো, কপার দেখো নিচের দিকে রয়েছে, এই দেখো নিচের দিকে রয়েছে আমার কপার। তাহলে কি কপারকে কে রিপ্লেস করে দিয়েছে, ওপর দিকে জিঙ্ক আছে তাই জিঙ্ককে কি রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয় না এই সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে আরেক ধরনের আছে, সেটি কি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কিংবা দুটি যৌগের আয়ন অদল বদল হয়। ঠিক কি হয় এতে, না দুটি যৌগ আছে সেই যৌগের আয়ন গুলোর অদল বদল ঘটে। ধরো এ প্লাস বি, এই সরি এ বি প্লাস বিসি, এটা মিলে কি তৈরি করে দিচ্ছে, না এই বিক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, না এডি, এই এ বি প্লাস, আরে কি সব লিখছি, সরি সরি সরি, এ বি প্লাস সিডি, এখান থেকে কি তৈরি করছে, না এডি প্লাস বিসি। এইখানে এ দেখো এ কি আমার না পজিটিভ আয়ন, বি কি আমার নেগেটিভ আয়ন, সি হচ্ছে কি আমার পজিটিভ আয়ন, ডি হচ্ছে আমার নেগেটিভ আয়ন। তাহলে কি করছে, না দুটি যৌগের আয়নের অদল বদল ঘটাচ্ছে, মানে এই প্লাসের সঙ্গে এই মাইনাস যুক্ত হচ্ছে আর এই মাইনাসের সঙ্গে এই প্লাস যুক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, না এ ডি হয়ে যাচ্ছে, এ ডি প্লাস বি সি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হয়, না আয়নের অদল বদল হয়। তাহলে আয়নের অদল বদল কোথায় হয়, না আমার ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে। এর যদি উদাহরণ দেখি আমরা কি হয়ে যাবে, ধরো এজি এন ও থ্রি, এজি এনও থ্রি প্লাস এনএ সিএল। ঠিক আছে, তাহলে এখান থেকে রিয়াকশন করে কি তৈরি করবে, না এজি সিএল প্লাস কি করবে এনএ এনও থ্রি। দেখো এখানে এজি আর এখানে হচ্ছে সিএল আর এখানে এনও থ্রি আর এনএ, তাহলে এনএ এনও থ্রি আর হচ্ছে এজি সিএল তৈরি করছে। ঠিক আছে, তো এখানে কি না আয়ন বিনিময়ের মাধ্যমে, তাহলে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হচ্ছে আমার, না আয়ন বিনিময় হচ্ছে। তাহলে আমার প্রশ্নটা কি করেছিল, প্রশ্নটা আমার করেছে বলছে কোন বিক্রিয়ায় বিক্রিয়কদের মধ্যে আয়নের বিনিময় ঘটে। তাহলে আয়নের বিনিময় কোথায় ঘটে, না ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে, অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা এবার দেখবো। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, না নিচের কোনটি বাষ্পীভবনের হার বৃদ্ধি করে। ঠিক আছে, তো বাষ্পীভবন বা আমার ইভাপোরেশন। ঠিক আছে, এই বাষ্পীভবন বা আমার ইভাপোরেশনটা কি, এটা হলো কি না, এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো তরল ধীরে ধীরে তার পৃষ্ঠ থেকে বাষ্প বা ভ্যাপরে পরিণত হয়। ঠিক আছে, বয়েল না করেই। এক তো হচ্ছে কোনো ধরো পাত্রে আমরা জল নিয়েছি তারপর সেটাকে ফোটাচ্ছি মানে বয়েল করছি, বয়েল করার মাধ্যমে সেখান থেকে কি হচ্ছে বাষ্প বাষ্প হচ্ছে। আর কি, এটা হচ্ছে কি ওইরকম ভাবে বয়েল না করেই কি না তার উপরের পৃষ্ঠ থেকে আস্তে আস্তে কি না বাষ্প আকারে সেটি তরলটা সেখান থেকে ধীরে ধীরে তার পৃষ্ঠ থেকে বাষ্প আকারে কি পরিণত হয়, বয়েল না করে। এটাকে আমরা কি বলি, না ইভাপোরেশন। ঠিক আছে, তো এই ইভাপোরেশন কি বলেছে, হার বৃদ্ধি করে না। হার বৃদ্ধি কখন কখন হয়, হার বৃদ্ধি হয় প্রধানত কি তাপমাত্রা যদি বাড়াই। ঠিক আছে, তাহলে সেখানে হার বাড়বে। এই ইভাপোরেশন বা বাষ্পীভবনের হার কখন বাড়বে, যদি তাপমাত্রা বাড়াই। ঠিক আছে, যদি পৃষ্ঠের ক্ষেত্রফল, ধরো এইটুকুনি জায়গা আছে, এইটুকুনি জায়গায় জল আছে, এইটিকে আমরা একটা বড় পাত্রে নিয়ে নিলাম, বড় পাত্রে এই জলটা পুরো ছড়িয়ে গেল এর মধ্যে, তাহলে কি না বেশি এখান থেকে বাষ্পীভবন হবে। তাহলে কি না যদি আমরা তাপমাত্রা বাড়াই, পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াই, ঠিক আছে, বাতাসের গতি যদি বাড়ে, ঠিক আছে, বা আর্দ্রতা কমলে, এরকম এইগুলো হলে তবে কি না ইভাপোরেশন বা বাষ্পীভবনের হার বাড়ে। ঠিক আছে, যেমন দেখবে গরমকালে কি হয়, নদী নালা বেশি শুকিয়ে যায়, কারণ কি না গরমকালে তাপমাত্রা বেশি থাকে, সেই জন্য নদী নালার ওপরের পৃষ্ঠ থেকে জল আস্তে আস্তে বাষ্প আকারে আকাশে উঠে যায়। ঠিক আছে, বা বাতাসে মিশে যায়। তো সেই এর মাধ্যমে কি না সেই জল নদী নালা শুকিয়ে যায়। তো এটি কিসের উদাহরণ, না এটি ইভাপোরেশনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে কোনটি বাষ্পের হার বৃদ্ধি করে না। বৃদ্ধি কে কে করে, তাপমাত্রার দেখো ইনক্রিজ ইন সারফেস এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি, এটিকেও আমরা এটির মাধ্যমে কি বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। আচ্ছা, বাতাসের গতি বৃদ্ধি, এর মাধ্যমে আমার কি হয়, না বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। আর্দ্রতা হ্রাস, আর্দ্রতা কমে গেল মানে কি বাতাসে জলীয় বাষ্প কম হয়ে গেল, বাতাসে জলীয় বাষ্প কম হয়ে গেলেও কি হয়ে যাবে, না ইভাপোরেশন বা বাষ্পীভবনের হার বাড়বে। তাপমাত্রা যদি হ্রাস হয়, তাপমাত্রা কমে গেলে বাষ্পীভবনও আমার কমে যাবে। তাহলে বাষ্পীভবনের হার বৃদ্ধি করে না কে, না ডিক্রিজ ইন টেম্পারেচার, অপশন ওয়ান আমাদের
রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্নে কি বলেছে না পৃথিবীর বায়ুমণ্ডলে আলোক রশ্মি বেঁকে যাওয়ার কারণটা কি? ঠিক আছে, দেখো বায়ুমণ্ডলের কি হয় না বায়ুমণ্ডলের উচ্চতা অনুযায়ী বায়ুর ঘনত্ব বদলে যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় বায়ুমণ্ডলে কি বায়ুর ঘনত্ব আলাদা আলাদা থাকে। ফলে কি হয় এর প্রতিসরাঙ্ক বা কি না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই স্তর ভেদে বিভিন্ন স্তরে বায়ু বাতাসের বিভিন্ন স্তরে আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয় আলাদা আলাদা হয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি সেটি আমরা জানবো। ঠিক আছে, আগে থেকে জেনে নিই কি না বাতাসের বিভিন্ন স্তরে আমার কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আমার কি প্রতিসরণাঙ্ক আলাদা আলাদা হয়। তো আলো এই স্তরগুলোর মধ্য দিয়ে যেতে যেতে কি হয় বারবার প্রতিসারিত হয় এবং পথ বেঁকে যায়। কি হয় না পথ বেঁকে যায়। এটাকে আমরা কি বলি না অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ঠিক আছে, এই অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের ফলে কি হয় না আলো মানে হচ্ছে সূর্যোদয় যেমন হচ্ছে যখন সূর্য আমরা ওঠে, ঠিক আছে, এর অরিজিনাল টাইমের আগেই আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এছাড়াও কি না যখন তারা সূর্যাস্ত যখন হয়ে যায় মানে যখন সূর্য অস্ত যায় তখন কি হয় না রিয়েল টাইম যখন হয় তার কিছুক্ষণ পরে আমরা সেটাকে দেখতে পাই অ্যাকচুয়ালি। এছাড়াও কি তারারা যে টিম করে, ঠিক আছে, বা টুইঙ্কেলিং অফ স্টার্স, এগুলো কিসের উদাহরণ? এগুলো সব হচ্ছে আমার এই রিফ্র্যাকশনের উদাহরণ। ঠিক আছে, এবার রিফ্লেকশনটা কিসের উপর ডিপেন্ড করে না রিফ্লেকশন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এবার কি কোনো মাধ্যমে আলো কতটা ধীরে চলে কতটা বেঁকে যায় তার পরিমাপই হলো কি না আমার প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, ধরো এই একটা মাধ্যম আছে এটা কি মাধ্যম 1 আর এই একটা মাধ্যম আছে এদিকে আমার মাধ্যম 2। তো এই একটা মাধ্যম থেকে আলোটা আসছে তারপরে কি অন্য মাধ্যমে প্রবেশ করছে। তো এই একটা মাধ্যম থেকে এই মাধ্যমের দেখো এই একটা মাধ্যমের কি না প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ একরকম আর এই মাধ্যমেরও একরকম। তো এই একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এই যে আলো কতটা বেন্ড হয়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে এটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তো এন সমান কি সি বাই ভি। সি মানে কি এখানে আমার শূন্য স্থানে আলোর বেগ আর ভি হচ্ছে কি যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে, তো এই এন এন কে কি দিয়ে প্রকাশ করে না আলো যত ধীরে চলে এই এন তত বেশি হবে। মানে এন যত বেশি হবে তার মানে কি সেই আলো সব থেকে বেশি মানে সেইখানে সব থেকে বেশি কি হবে আলো বেন্ড হবে। ঠিক আছে, এবার এয়ার এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয় না এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ারলি 1.0003 বা নিয়ারলি 1 হয়। ঠিক আছে, আচ্ছা যদি আমরা জলের নিই জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার কত হয় না 1.33 হয়। আচ্ছা গ্লাস যদি কাঁচ নিই কাঁচের মধ্যে কত হয় না 1.5। ঠিক আছে, তাহলে আলো সব থেকে বেশি কোথায় বাঁকে না এই যখন এয়ার বা বায়ু থেকে গ্লাস বা যে কাঁচের মধ্যে দিয়ে যায় তখন আলো বেশি বাঁকে। জলের মধ্যে দিয়ে গেলে কি হবে জলের মধ্যে দিয়ে গেলেও আমার কি হবে না আলো বেঁকে যাবে। ঠিক আছে, এর ফলে কি হবে না তোমরা দেখবে একটা কাপের মধ্যে জল আছে, সেই জলের মধ্যে তোমরা যদি পেন বা কোনো পেন্সিল ডুবিয়ে যাও, ঠিক আছে, দেখবে পেন্সিলটা কি না কিছুটা বেঁকে আছে, তোমরা বেঁকে আছে এরকম ভাবে দেখতে পাবে। তো সেই যে দেখতে পাচ্ছ কি সোজা ভাবে নাই বেঁকে আছে সেই পেন্সিলটা জলের মধ্যে, এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে আমার কি না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আলোক রশ্মি বেঁকে যাওয়ার কারণ কোনটি না বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করো। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখবো। বলছেন নিচের কোনটিতে ঝিল্লি বা মেমব্রেন নেই? ঠিক আছে, আচ্ছা ঝিল্লি বা মেমব্রেন হচ্ছে মেমব্রেন এই জিনিসটা কি সেল মেমব্রেন এটা কি না সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি হলো কি কোষের চারিদিকে থাকা একটা পাতলা নমনীয় আবরণ। এই ধরো একটা কোষ, ঠিক আছে, এই কোষের মধ্যে এখানে কি বিভিন্ন তার কোষ অর্গানেলস বা অঙ্গাণুগুলো রয়েছে। তো এই কোষ অঙ্গাণুগুলোকে একটা এরকম পাতলা স্তরের মতন একটা থাকে। তো সেটার মাধ্যমে এগুলো এর ভেতরে থাকে। তো এই যে থাকে এটিকে আমরা কি বলি কোষ মেমব্রেন বলি। ঠিক আছে, আমরা তোমাদের ছবি দেখাই। আচ্ছা তাহলে কি বললাম তোমাদের না সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি কি না কোষের চারদিকে থাকে একটা পাতলা নমনীয় আবরণ যা কি কোষকে ঘিরে রাখে এবং ভিতরে ওর বাইরের পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। ভিতরের আর বাইরের পদার্থের কি এই যে যাতায়াত সেটিকে কি করে না নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছো? আর এই কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন কি করে না কোষকে সুরক্ষা দেয় আর সিলেক্টিভলি পারমিয়েবল হয় মানে সবকিছু এর মধ্যে ঢুকতে দেয় না। ঠিক আছে, আর ঢুকতে বা বের হতে দেয় না, সিলেক্টিভলি পারমিয়েবল হয়। এছাড়া কি করে না সেল মেমব্রেন না খাদ্য গ্যাস জল ইত্যাদির কি আদান প্রদান করে। আর এটা কি কোষের আকারটাকে কি এটা বজায় রাখে।
ঠিক আছে। আর উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এই সব কোষেই কি না আমাদের সেল মেমব্রেন থাকে। কিন্তু আমাদের কি এখানে আছে না ভাইরাসে কোনো সেল মেমব্রেন থাকে না। কি না এটি কি প্রোটিন এবং কি পেনেরিক উপাদান দিয়ে এটি তৈরি হয়। তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাইরাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষ, ছত্রাক কোষ, প্রাণী কোষে সবেতেই আমাদের কি সেল মেমব্রেন থাকে। আর থাকে না কিসে, আমার এই ভাইরাসে থাকে না। ঠিক আছে, পরের প্রশ্নটা আমার কি বলেছে দেখবো। দেখো, বলেছে আমার কি না নিউরনের কোন অংশ তথ্য গ্রহণ করে। ঠিক আছে, তো নিউরন এই যে দেখো নিউরনের কোন কোন অংশ আছে। দেখো নিউরন এটা হচ্ছে আমাদের একটা নিউরন কোষ। এর মধ্যে কতগুলো অংশ আছে না, প্রথমে আছে কি নিউক্লিয়াস, তারপরে কি না আমার ডেনড্রাইট, তারপরে কি না আমার হচ্ছে অ্যাকশন, তারপরে কি হচ্ছে আমার এই যে এটা হচ্ছে সেল বডি, আর এটা হচ্ছে অ্যাকশন টার্মিনাল, আর একটা হচ্ছে কি মিথিলিনের সিট রয়েছে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে নিউরন কি না এটা হচ্ছে এমন একটা বিশিষ্ট কোষ যেটি কি করে না শরীরের এক অংশ থেকে অন্য অংশে স্নায়ু সংকেত পাঠায়। তাহলে স্নায়ু সংকেত আমাদের কে নিয়ে যায় না হচ্ছে আমাদের এই উম, নিউরন নিয়ে যায়। ঠিক আছে, এর কাজ কি না অনুভূতি, যেমন হচ্ছে গরম, ঠান্ডা, ব্যথা, এগুলো কি না মস্তিষ্কে নিয়ে যায় কে না হচ্ছে নিউরন। আচ্ছা, মস্তিষ্ক তারপর যে নির্দেশটা দেয় সেটাকে কি না আমাদের বিভিন্ন মাংসপেশিতে পৌঁছে দেয় কে না এই নিউরন। এছাড়াও কি না আমাদের চিন্তা, স্মৃতি, আমাদের আচরণ বা নড়াচড়া, সেগুলো নিয়ন্ত্রণ কে করে না এই নিউরন সেগুলোকে কন্ট্রোল করে। তাহলে শরীরের তথ্য বহন করাই স্নায়ুকোষ কি না শরীরের তথ্য বহন করাই স্নায়ুকোষ। ঠিক আছে, এখানে প্রথমে কোথায় আসে সিগন্যাল না প্রথমে আসে হচ্ছে আমার ডেনড্রাইটে, এই যে ডেনড্রাইটে আসে। তারপরে কি হয় আমার সেখান থেকে যায় কোথায় আমার সেল বডি। ঠিক আছে, সেখানে আমার কোথায় যায়, সেখান থেকে আমার যায় সেল বডিতে। সেল বডিতে যাওয়ার পর কোথায় যায় সেটি অ্যাকশনে যায়। অ্যাকশন থেকে সেটি কোথায় যায় সাইন্যাপস। সাইন্যাপস মানে কি এই দেখো এটা হচ্ছে এন্ড, এই নিউরনটা এটা এন্ড। এরপরে আবার সেখানে কি না এখানে আর একটা এরকম ভাবে যুক্ত হয়ে এরকম আরেকটা নিউরন এরকম ভাবে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এইখানে একটা নিউরনের শেষ আর একটা নিউরনের যে জয়েন, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি না সাইন্যাপস। ঠিক আছে, তো এই অ্যাকশন থেকে সাইন্যাপসে যায়, এই সাইন্যাপস কি দা দুটি নিউরনের সংযোগ স্থল। বুঝতে পেরেছো? তাহলে আমার প্রশ্নটা এখানে কি বলেছে, নিউরনের কোন অংশ তথ্য গ্রহণ করে। তাহলে কোন অংশ তথ্য গ্রহণ করে না এটি হয়ে যাবে আমাদের কি না ডেনড্রাইট টিপ, ডেনড্রাইটের প্রান্ত, অ্যাকশন, সেল বডি না সাইন্যাপস কে না আমাদের তথ্য বহন করে কে সাইন্যাপস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি না অপশন 4 সাইন্যাপস। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না একটি খালি বোতলকে বাতাস বিরোধী ভাবে বন্ধ করে জলের মধ্যে যদি ডুবিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ওপরে উঠে আসে। এর কারণ কি। দেখো জলে ডোবানো কোনো বস্তুর উপযোগ, কোনো বস্তুকে যদি আমরা জলের মধ্যে ডোবাই, ঠিক আছে, দেখো তো এখানে ধরো জল আছে, এখানে কোনো একটা বস্তুকে যখন আমরা জলের মধ্যে ডোবাচ্ছি, জলের মধ্যে ডোবানোর ফলে কি হয়, দুটো বল এখানে কাজ করে। একটা বল কি না এই বস্তুটা যেটা ডোবাচ্ছে সেটার যে ভর বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা কি তার নিচের দিকে নিয়ে যায়, এই একটা বল। আর একটা বল কি না এই বস্তুটাকে নিচে যাতে না নিয়ে যেতে দেয় সেই জন্য জল একটা বাধা দেয় এই বস্তুটিকে। ঠিক আছে, তো এই বস্তুটাকে যে বাধা দেয় সেটাকে এইটাও একটা বল। তাই যে যে বলটাতে বাধা দিচ্ছে সেটাকে আমরা বলি বাউন্ড ফোর্স। ঠিক আছে, বাউন্ড ফোর্স দিয়ে বাধা দিচ্ছে। তাহলে কি বলেছে না জলে ডোবানো বস্তুর ওপর জল কি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই যে ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ করছে এটাকে আমরা কি বলি না বাউন্ড ফোর্স বলছি। ঠিক আছে, বা আপ থ্রাস্ট। তো এখানে দুটি বল কাজ করছে, একটা কি না নিচের দিকে, বস্তুটিকে যখন আমরা নিচের দিকে ডোবাচ্ছি তাহলে তখন এইটা কোন বল কাজ করছে এখানে বোতলের ওজন বা গ্র্যাভিটির আন্ডারে কাজ করছে। আর একটা কি ওপর দিকে বল প্রয়োগ হচ্ছে যেটি কি জলের আপথ্রাস্ট। ঠিক আছে, এবার কোনটা বেশি, যেহেতু এখানে আমার কি বলে দিয়েছে না ফাঁকা বোতল বা ঠিক আছে, তো জলের ভেতরে হাওয়া হাওয়া থাকার ফলে কি হয়েছে না বোতলটি হালকা, কিন্তু বোতলটা কি বড়, তো তো বড় হওয়ার জন্য কি জল তাকে জোরে ওপরে ঠেলে দেয়। তাই কি আপ থ্রাস্ট এখানে কি না আপ থ্রাস্ট বা বাউন্ড ফোর্স কিসের থেকে বেশি না বস্তুটির ওয়েটের থেকে বেশি। সেই জন্য কি হবে না এই বোতলটা কি ওপরে ভেসে উঠবে। এই ক্ষেত্রে আমরা যদি খালি বোতলের বদলে আমরা একটা লোহার বল ফেলে দিই, লোহার বলটা কি হবে, লোহার বলটা জলে ভাসবে, জলে ভাসবে না। কি হবে না সেটি জলের নিচে চলে যাবে, কারণ কি না এই যে আপ থ্রাস্ট সেটি কি হবে সেক্ষেত্রে কম হয়ে যাবে ওয়েটের থেকে। লোহার বলের ক্ষেত্রে কি হয়ে যাবে তার ওয়েটটা বেশি হয়ে যাবে আপ থ্রাস্টের থেকে, তাই লোহার বলটি ডুবে যাবে। আর এখানে যেহেতু আমাদের ফাঁকা বোতল আছে, ফাঁকা বোতলের ভেতরে হাওয়া ভরে আছে মানে এটি কি হালকা, এর ফলে কিনা আপ থ্রাস্ট বা উপর দিকে ঊর্ধ্বমুখী যে জলের যে বলটা প্রয়োগ করবে সেটি আমার বেশি হবে, তার ফলে কি বোতলটি ভেসে উঠবে। তাহলে কি আছে উপরে ভেসে ওঠে তার কারণ কি না খালি বোতল যে জল কি না খালি বোতলের ওপর যে বল প্রয়োগ করে না, এটি আমাদের হবে না।
তারপরে কি আছে না, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ এন বডি ইজ ইকুয়াল টু দ্য বাউন্ড ফোর্স অফ দ্য ওয়াটার, মহাকর্ষ বল আপাতন বল সমান হয়। এটিও আমাদের অপশন হবে না। যদি সমান হয় তাহলেও কি না, বোতলটি যদি সমান হতো তাহলে কি হতো, ধরো এটা আমার জল আছে, ঠিক আছে, বস্তুর ওজনটাও বস্তুর ওজন আর হচ্ছে আমার আপ থ্রাস্ট আর বস্তুর ওজন এই দুটো যদি সমান হতো তাহলে কি হবে না, বস্তুটি এর মধ্যে নিমজ্জিত হয়ে যেত, মানে ডুবে গিয়ে এরকম ভাবে ভেসে থাকতো। বুঝতে পেরেছো, জলের মধ্যে ডুবে গিয়ে এরকম ভাবে ভেসে থাকতো। আর তারপর আমার কি বলেছে না, আপ থ্রাস্ট পানির আপাতন বল মহাকর্ষ বলের থেকে বেশি, এইটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আপ থ্রাস্ট কিসের থেকে বেশি, ওইটার থেকে বেশি, তাই এটি ভেসে থাকে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। বলেছে পরের প্রশ্নটা আমাদের কি বলেছে না, কার্বনের যোজ্যতা কত। ঠিক আছে, তো কার্বনের যোজ্যতা জানার আগে আমরা কি জানবো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত। কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। হাইড্রোজেন প্রথমে কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তাহলে কার্বন আমাদের ক নম্বরে আছে না, 6 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, ইলেকট্রন বিন্যাস তাহলে কি, কে, তারপরে এল কক্ষপথ আছে, তারপরে এম কক্ষপথ আছে। তাহলে কে কক্ষপথে সর্বাধিক কতগুলো থাকতে পারে, এটা ধরো 1, এটি 2, এটা 3 নম্বর কক্ষপথ। তাহলে এক একটা কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, সেটি সূত্র কি না 2n²। তাহলে হচ্ছে n মানে কি, এখানে কক্ষপথ সংখ্যা, তাহলে প্রথম কক্ষপথে কতগুলো থাকবে, 2 ইন্টু 1² সমান 2। আচ্ছা, দ্বিতীয় কক্ষপথে আমার কতগুলো থাকবে, 2 ইন্টু 2² সমান 8, 8টি। তৃতীয় কক্ষপথে কতগুলো থাকবে, 2 ইন্টু 3² আমার 3 × 9 = 18টি থাকবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমার কতগুলো আছে, টোটাল আছেই হচ্ছে আমার 6টা ইলেকট্রন। কতগুলো আছে কার্বনের, কার্বনের আছে আমার 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষপথে কত থাকবে, দুটো থাকবে, দুটো হয়ে গেল। তারপরে কক্ষপথে কত বাকি রইলো, 4টে বাকি রইলো। তারপরে কক্ষপথে 4টে চলে গেল। তাহলে লাস্ট কক্ষপথে তাহলে কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে, তাহলে কতগুলো ইলেকট্রন ঢুকতে পারে এর মধ্যে, আরো 4টে ইলেকট্রন ঢুকতে পারে আমার এর মধ্যে, তবেই আমার কি এখানে 8টা হবে। যে দ্বিতীয় কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে না, ম্যাক্সিমাম 8টি ইলেকট্রন থাকতে পারে, তাই তো। তাহলে এখানে এখনো 4টে ইলেকট্রন ঢুকতে পারে, তবেই কি না এই মৌলটা স্টেবল হবে। তো স্টেবল হওয়ার জন্য কি না, এই কার্বন স্টেবল হওয়ার জন্য কি কতগুলো ইলেকট্রন লাগবে, 4টে। এই স্টেবল হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন লাগবে সেটিকেই বলা হয় কি না সেই মৌলের যোজ্যতা। বা আমরা যদি অন্যরকম ভাবে বলি, লাস্ট কক্ষে, ঠিক আছে, পূরণ করতে, লাস্ট কক্ষটাকে পূরণ করতে বা সম্পূর্ণ করতে যতগুলো ইলেকট্রন আরো লাগবে সেটিকে আমরা কি বলি, সেই কক্ষের যোজ্যতা। ঠিক আছে, যদি ধরো লাস্ট কক্ষে আমার 5টি ইলেকট্রন থাকলো, তাহলে আরো আমার কি 3টি ইলেকট্রন লাগবে সেটিকে পূর্ণ করতে। মানে অন্য কোনো মৌল থেকে সে 3টি ইলেকট্রন নেবে, তারপরে সেটি স্টেবল হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে সেই মৌলের যোজ্যতা কত হয়ে যাবে, 3। ধরো লাস্ট কক্ষপথে 2খানা আছে, কিন্তু সেখানে আরো 6খানা লাগবে আমার। ঠিক আছে, তাহলে 6টা কোনো মৌল থেকে 6টা আমার অণু নেওয়া তো সম্ভব নয়, বা পরমাণু নেওয়া সম্ভব নয়। আমরা 6টাকে নেওয়া আর 2টোকে দেওয়া, কোনটা আমার ক্ষেত্রে সুবিধা হবে, 2টোকে দেওয়া। তাহলে 2টোকে সে অন্য কোনো মৌলকে দিয়ে দেবে, দিয়ে সে স্টেবল হয়ে যাবে। সেক্ষেত্রেও তাহলে সেই মৌলের যোজ্যতা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমার কার্বনের যোজ্যতা কত হয়ে যাবে, কার্বনের যোজ্যতা হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে আমার অপশন কি হয়ে যাবে, 4, অপশন 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, আমাদের তারপরে প্রশ্ন কি বলেছে না, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, অ্যাকর্ডিং টু ল অফ কি না কনস্ট্যান্ট প্রপোর্শন, হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও অফ অবটেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, কারেন্ট রেশিও অবটেন হাইড্রোজেন অক্সিজেন আফটার ডিকম্পোজিশন অফ 18 গ্রামস অফ ওয়াটার। ঠিক আছে, দেখো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এখানে কি বলেছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা কি, সাপোজ ধরো কিনা তুমি লেবুর শরবত বানাচ্ছ, তো সেই 1 গ্লাস লেবুর শরবত বানাতে তুমি কি করছো সেখানে না, এক এক গ্লাস কি দিচ্ছ, 1 গ্লাস সেখানে তুমি জল জল দিচ্ছ। আচ্ছা, তার মধ্যে কি দিচ্ছ না, তুমি 2 চামচ কি দিচ্ছ, চিনি দিচ্ছ। আর 1 চামচ কি দিচ্ছ, 1 চামচ তুমি কি দিচ্ছ, লেবুর রস দিচ্ছ। আচ্ছা, এটা 1 গ্লাস তৈরি করার জন্য, 1 গ্লাস লেবুর জল তৈরি করার জন্য তুমি কি শরবত তৈরি করার জন্য কি দিচ্ছ না, তাতে 1 গ্লাস জল দিচ্ছ, 2 চামচ চিনি দিচ্ছ, আর 1 চামচ লেবুর রস দিচ্ছ। আচ্ছা, তুমি যদি 10 গ্লাস তৈরি করতে যাও, 10 গ্লাস তৈরি করতে গেলেও কি করবে, তুমি সেখানে 10 গ্লাস জল দেবে।
আচ্ছা ২ চামচ প্রত্যেকটা গ্লাসে কত করে ২ চামচ করে চিনি দিয়েছো, মানে ১০টা গ্লাসে কত না ২০ চামচ চিনি দেবে। আর ১ চামচ করে লেবুর রস দিয়েছো, মানে ১০টা গ্লাসে কত দেবে না ১০ চামচ তুমি লেবুর রস দেবে। তাহলে কি এই একটা গ্লাস তৈরি করতে আমার যে অনুপাত আছে, বাকি ১০টা তৈরি করতে আমি কি সেই একই অনুপাতে রাখবো। তাহলে সেই একই যে অনুপাতে রাখছি আমি ১০টা গ্লাস বানাতেও, সেই একই অনুপাতে রাখাটাকে আমরা কি বলছি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। সেই একই অনুপাতে রাখাটাকে আমরা কি বলছি না ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ঠিক আছে? তাই নির্দিষ্ট কোনো রাসায়নিক যৌগে তার উপাদানগুলো সবসময় কি নির্দিষ্ট ভর অনুপাতে যুক্ত থাকে। সে যেভাবেই বা যেখান থেকেই সেটিকে আমরা প্রস্তুত করা হোক না কেন। আচ্ছা তুমি যদি এখানে একটা জল, ধরো তোমার বাড়ি হচ্ছে বর্ধমান, ঠিক আছে? তো বর্ধমানে তুমি যদি এক মানে হচ্ছে একটা জলের অণু নাও, ঠিক আছে? আর যদি তুমি ধরো হাওড়া চলে গেলে, এই হাওড়াতেও তুমি একটা কি না জলের অণু নিলে। তো সেখানে কি জল আর সবসময় জল কি থাকবে না হাইড্রোজেন সেখানে একটাই থাকবে। হাইড্রোজেন কি দুই আছে, ২ রেশিও ২ থাকবে, আর অক্সিজেনের কত না অক্সিজেন এখানে হচ্ছে ১৬। তাহলে ১৬ অনুপাতেই থাকবে। তো ২:১৬ অনুপাতে থাকছে। হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা ১, আর এখানে কত হাইড্রোজেন আছে H2, মানে দুটো হাইড্রোজেনের তাই ২ হয়ে গেল। আর অক্সিজেনের পারমাণবিক ভর কত ১৬, তাই এখানে ১৬ হয়ে গেল। তাহলে তুমি যদি বর্ধমানেতেও জল নাও, সেখানেও কত ২:১৬ অনুপাতে থাকবে। আচ্ছা তুমি যদি হাওড়াতে গিয়েও সেখানে নাও জল নাও এক অণু, তা সেখানেও কি থাকবে না এই ২:১৬ অনুপাতেই থাকবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে না যে ধ্রুব সূত্র অনুযায়ী ১৮ গ্রাম জল বিশ্লেষণে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত O:H কত হবে? আমরা দেখো H:O কত 2:16, তাহলে O:H কত থাকবে সবসময় না 16:2 এ সবসময় থাকবে যেখানেই যাও না তুমি। তাহলে 16:2 আমাদের অপশন 2 রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, নিচের কোন অধাতু তরল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে? পরীক্ষায় নিচের কোন অধাতু তরল, এখানে হয়ে যাবে আমাদের কি ব্রোমিন। ঠিক আছে? অপশন 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে আরেক কিছু জেনে নাও যে মার্কিউরি কি না বা পারদ কি হচ্ছে আমাদের একমাত্র যেটি হচ্ছে আমাদের উম মেটাল, সেটি কি মাত্র লিকুইড হিসেবে থাকে। আচ্ছা এছাড়াও কি না ডায়মন্ড হচ্ছে আমাদের কি না সবথেকে হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স। ঠিক আছে? আর হাইড্রোজেন কি সবথেকে হালকা এলিমেন্ট। আর নাইট্রোজেন কি না সবথেকে বেশি পরিমাণে আমাদের এই পৃথিবীর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? পৃথিবীর বায়ুমণ্ডলে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা কি বলেছে দেখবো। পরের প্রশ্নটা আমাদের বলেছে নিচের কোন জীব বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন করে না? বিভাজনের মাধ্যমে, বিভাজন মানে কি ফিশন, মিনস অফ ফিশন। আচ্ছা ফিশন যে রিয়াকশন আছে, ঠিক আছে, ফিশনটা কি কি ধরনের হয় সেটিকে আমরা জানবো। চলো দেখে নিই। দেখো ফিশন, ফিশন বা কি না বিভাজনের কি ধারণা আছে না ফিশন বা হচ্ছে আমার কি বিভাজন, ফিশন বিভাজন। ঠিক আছে? তো এই ফিশন বিভাজন কিভাবে হয় না, এটা ৩ ভাবে হয়। ঠিক আছে? একটা হচ্ছে আমার কি না প্রথমে হচ্ছে বাইনারি ফিশন, বাইনারি ফিশন। তারপর আমার তারপর আমার কি না হচ্ছে লঙ্গিটুইডাল ফিশন। আর একটা কি আমার না আর একটা হচ্ছে আমার হুম, এই ৩ টে আছে। একটা হচ্ছে আমার বাইনারি ফিশন, একটা কি মাল্টিপল ফিশন, আর একটা কি আমার লংগিটিউডিনাল বাইনারি ফিশন। ঠিক আছে? তো এই বাইনারি ফিশনে কি হয়, এখানে আমার একটা সেল ভেঙে কি হয় না দুটো সেল তৈরি করে। এটা কিসের ক্ষেত্রে হয় না অ্যামিবার ক্ষেত্রে হয়। আচ্ছা মাল্টিপল ফিশন মানে কি এখানে একটা সেল এটা ভেঙে কি না অনেকগুলো সেল তৈরি করে। একটা সেল ভেঙে কি করছে না আমার একটা সেল ভেঙে মাল্টিপল সেল বা অনেকগুলো কোষ তৈরি করছে। এটা কিসের মধ্যে হয় না প্লাজমোডিয়ামের মাধ্যমে। প্লাজমোডিয়ামে। আর লংগিটিউডিনাল ফিশন কি এই যে লম্বালম্বি ভাবে ভাগ হয়ে যায়। ঠিক আছে? ধরো এরকম একটা আছে, এটি লম্বালম্বি ভাবে ভাগ হয়ে গিয়ে একটা থেকে এটি দুটো তৈরি হয়। ঠিক আছে? এটা কিসের মাধ্যমে হয় না এটি হয় তোমার হচ্ছে লিজম্যানিয়া। ঠিক আছে?
LEISHMANIA, লিজম্যানিয়া। ঠিক আছে, এর মধ্যে হয় কি না যারা এককোষী, তাহলে তাহলে ফিশন কারা করছে না যারা এককোষী তারাই হচ্ছে আমার ফিশন রিয়াকশন করছে। কে কে না এই ফিশন রিয়াকশন ক প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, আর একটা কি লংগিটিউডিনাল বাইনারি ফিশন। আর বাইনারি ফিশনের মধ্যে কি হচ্ছে না একটা সেল ভেঙে কি হচ্ছে না একটা সেল আমার ভেঙে দুটো সেল তৈরি করছে। এটি কাদের মধ্যে হয়? মেনলি অ্যামিবার মধ্যে। আচ্ছা, মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন কি না একটা সেল ভেঙে মাল্টিপল বা অনেকগুলো সেল তৈরি করছে, এটা প্লাজমোডিয়ামের মধ্যে আমার হচ্ছে। আর একটা কি লংগিটিউডিনাল বাইনারি ফিশন, এটি কি না একটা সেল লম্বালম্বি ভাবে ভেঙে দুটো সেল তৈরি করছে, এটা কি লিজমোনিয়া এই ধরনের এর মধ্যে হয়। ঠিক আছে, তো আমার প্রশ্ন কি জানতে চেয়েছিল, নিচের কোনটি জীব বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন করে না? ঠিক আছে, বা ফিশনের মাধ্যমে করে না। তাহলে ফিশন কাদের মধ্যে হয় না যাদের একটি মাত্র কোষ থাকে তারাই এই ফিশন রিয়াকশন করে। এখানে দেখো প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম এককোষী, তাহলে এটি করে। আচ্ছা, আর্থওয়ার্ম, আচ্ছা অ্যামিবা, অ্যামিবা এককোষী, এটিও করে। আর লিজমেনি এটিও এককোষী, এটিও করে। কিন্তু কেঁচো, কেঁচো বা আর্থওয়ার্ম এটি কি আমাদের না এটি বহুকোষী। তাহলে বহুকোষী যারা, ধরো তোমার এই একটা ঘর আছে, এই একটা ঘরকে আমি দুভাগে এরকম ভাবে ভাগ করে দেওয়া সহজ, কিন্তু সেখানে ধরো 10টা ঘর আছে। ঠিক আছে, 10টা ঘর আছে, এই 10টা ঘরকে তো আমি এরকম ভাবে অর্ধেক অর্ধেক করে ভাগ করা, সেটা কি সহজ কি আমাদের? সহজ নয়। তাহলে এই আমার হচ্ছে ফিশন রিয়াকশন কিসের মধ্যে হয়? যাদের একটাই মাত্র কোষ আছে তাদের ক্ষেত্রে হয়। আর বহুকোষী যারা আছে তাদের মধ্যে এটি হয় না। তাহলে কেঁচো কি আমাদের বহুকোষী? তাহলে এটির মধ্যে হয় না আমাদের। আর আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে করে না কে? না আর্তম। তাহলে আমাদের অপশন 2 রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে সেটি দেখবো। প্রশ্ন বলেছে কি না বেগ পরিবর্তনের হার কোন ভৌত রাশি নির্দেশ করে? ঠিক আছে, দেখো বেগ পরিবর্তনের হার, বেগ বলতে কি বোঝায় না বেগ পরিবর্তনের হার মানে বেগ আগে কত ছিল, ধরো এখন আমার বেগ আছে কত না ভি। ঠিক আছে, না এখন ধরো আমার বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ইনিশিয়াল বা প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক বেগ, ঠিক আছে। আচ্ছা, ভি এটা হচ্ছে আমার কি না অন্তিম বেগ। তাহলে বেগ পরিবর্তন কি হবে যেটা বা এইবার এবার ধরো কি না প্রারম্ভিক বেগ বা প্রারম্ভিক বেগ প্রথমের বেগ, আর অন্তিম বেগ মানে কি শেষের বেগ। তাহলে আমার বেগের পরিবর্তন কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে হচ্ছে শেষে আমার বেগ হচ্ছে ভি, আর প্রথমে শুরু কোন বেগ থেকে করেছিল না ইউ থেকে। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে? ভি মাইনাস ইউ। তাহলে বেগ পরিবর্তনের হার, হার মানে কি সেখানে সময় চলে আসছে বাই টি, টাইমে করছে, এটিকে আমরা কি বলছি না এ অ্যাক্সিলারেশন, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। বুঝতে পেরেছো? তাহলে ভি মাইনাস ইউ বা ভি মাইনাস ইউ বাই টি, এটি কি আমার হচ্ছে অ্যাক্সেলারেশন, বেগ পরিবর্তনের হারটাকে আমরা কি বলছি? ত্বরণ বলছি। তাহলে কি বলছি বেগ পরিবর্তন হার কোন ভৌত রাশি নির্দেশ করে না এটি নির্দেশ করে সি আমাদের রাইট অ্যান্সার, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্পিড বা ভেলোসিটি, আমরা স্পিড বা ভেলোসিটির মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? স্পিড বা ভেলোসিটির মধ্যে দিয়ে এটির মধ্যে বুঝতে পারি যে কত দ্রুত সেটি চলছে। আর অ্যাক্সেলারেশন মানে কি কত বেগ আমাদের বদলাচ্ছে। ঠিক আছে, বেগ কত দ্রুত আমাদের বেগ বদলাচ্ছে সেটিকে আমরা বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে, নিচের কোন জীব এককোষী নয়? নিচের কোনটি এককোষী নয়? ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ এটি আমাদের কি এককোষী? আচ্ছা, তো সরি অ্যামিবা হচ্ছে আমাদের এককোষী। আচ্ছা, তারপর আমাদের কি প্যারামিসিয়াম এটি আমাদের এককোষী, আর ক্লাইরাইনোমোনাস এটি হচ্ছে এককোষী। কিন্তু প্ল্যান্টস উদ্ভিদ এটি কি আমাদের এককোষী নয়, এটি বহুকোষী। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের 26শে নভেম্বর 2024 আরআরবি এএলপি সিবিটি 1 শিফট 1 এর সায়েন্সের সমস্ত প্রশ্নগুলোর বিস্তারিত অ্যানালাইসিস। তো আশা করি এই আলোচনা তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর নিয়মিত এরকম পরীক্ষার অ্যানালাইসিস পেতে আমাদের সঙ্গে যুক্ত হও। আর কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে বা মতামত থাকে সেটি তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। ভালোভাবে প্রস্তুতি নাও আর সফলতা অবশ্যই আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।